আমরা যখন চাকরিতে আসি আসলে যৌবনটা তো আমরা সীমান্তের বর্ডারে কাটিয়েছি। কাটানোর পরে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছি। আমার চাকরি তখন 15 বছর। আমাকে যখন জেলখানায় প্রেরণ করা হয়, তারপর ফ্যামিলি তছনছ হয়ে গেছে। পোলাপানের পড়াশোনা, আমার পরিবারের মা বাবাকে দেখাশোনা, অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। ইজ্জত সম্মান বলতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি এই 6 বছর আমি জেলখানায় থাকাকালীন সময়ে আমার পরিবার চালাইতে গিয়ে আমার জমি যেগুলো ছিল সেগুলো আমার বিক্রি করে দিতে হয়েছে স্বাভাবিকভাবেই। তারপরে ওখান থেকে এসে এখন আমরা একটা সৈনিক ছিলাম, একটা সম্মানের জায়গা ছিলাম। আমরা এখন না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি কোনো চাকরি। যেখানেই যাই বিডিআর শুনলেই বলে বিদ্রোহী কিনা বা ওই সাজা হয়েছে কিনা। আমরা কোনো চাকরিও নাই, রিক্সাও চালাইতে পারতেছি না। কোনো মতে দিনাতিপাত করে পরিবার পরিজন নিয়ে মানে ন্যূনতম বাঁচার উৎসটুকু নিয়েই খেয়ে না খেয়ে আমাদের দিন যাচ্ছে। বিজিবির নাম বদল করে বিডিআর কেন করা হোক? আপনি দেখেন, বিডিআর বাংলাদেশ রাইফেলস এই নামটা 72 সনে দেওয়া হয়েছে, এবং যখন বিজিবি নামটা করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, আর ওদের হলো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, ওদের সাথে করছে। এবং বিডিআরের মনোবল ভেঙে দেওয়ার জন্যই মূলত এই কাজটা করা হয়েছে। আমরা চাচ্ছি পুনরায় বিডিআরের নামটা আসলে এই বিডিআরের নামের উপরে ভর করে বিডিআরের নামের উপর বিএসএফ আতঙ্কিত থাকতো। আমাদের কার্যক্রম, একটা নাম, একটা মানুষের শক্তি এবং সাহস, এটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। বিডিআরের প্রত্যেকটা সৈনিকের এটা একটা সাহসের প্রতীক। আমি ব্যক্তিগতভাবে আমার এই 15 বছর চাকরিতে আমি 3টা সীমান্ত যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি প্রথম চাকরি জীবনে আমি কুষ্টিয়ার একটা সীমান্ত যুদ্ধে অংশগ্রহণ করেছি, ওখানে আমাদের 4 জন লোক মারা গিয়েছিল। তারপরে আমি কৈখালী সীমান্তে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, ওইখানে কোনো লোক মারা যায় নাই। তারপর আমি আখাউড়াতে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে একটা সীমান্ত যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি বিডিআরের নামটার উপর আমাদের শক্তি, সাহস, মনোবল সব কিছু অক্ষুণ্ণ রেখে আমরা বিএসএফকে প্রতিহত করেছি। আপনাদের অবগতির জন্য আমি একটা গোপনীয় কথা বলতে চাই। শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে, আমি 2 টার্ম শেখ হাসিনা সরকার পেয়েছি। ওনাদের আদেশ হলো 0 লাইন থেকে, সীমান্ত থেকে 300 গজ ভিতর দিয়ে টহল করবা, আর বিএসএফ ওই দিক দিয়ে ঘুরে। কিন্তু শেখ হাসিনা সরকার না থাকলে আমরা যখন সীমান্তে যাই বিএসএফ আমাদেরকে দেখে দূরে চলে যায়। ব্যক্তিগত পর্যায়ে বিডিআরের সাথে সম্মুখ সমর যুদ্ধে বিএসএফ স্বাধীনতার পরে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে নাই, ইনশাল্লাহ বিডিআরের সাথে পারবে না। এই জন্য বিডিআরের মনোবলটা এই কাজটা করে ভেঙে দেওয়া হয়েছে। আমরা মনোবলটা ফেরত পাওয়ার জন্যই আমরা বিডিআরের নামটা পুনরায় চাচ্ছি। প্রশ্নটা হলো, আমি ময়মনসিংহ সেক্টরে যখন কর্মরত ছিলাম, আমরা 25 তারিখ টিভি সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে পিলখানায় ঘটনা ঘটছে। আগে থেকে আমরা কিছুই জানি না। তো আমাদের সেক্টর কমান্ডার আনিস স্যার একটা পুরস্কার নেওয়ার জন্য উনি ঢাকা গিয়েছিলেন। তো এই আনিস স্যার যে টহল পার্টিতে আমরা কিছু গোলাবারুদ উদ্ধার করেছিলাম, উলফার কিছু গোলাবারুদ উদ্ধার করেছিলাম, এই টহল পার্টিতে আমরাও ছিলাম। স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে স্যার গেছেন, পুরস্কার নিয়ে আসবেন, আমরা উৎসুকভাবে ছিলাম। যখন এই ঘটনা শুনতে পেলাম, আমরা জানতে চাইছিলাম আমাদের স্যারের কী হয়েছে। তখন আমাদের জিটু স্যার বললো, স্যারের জন্য সবাই দোয়া করো। আমরা দোয়া করতেছি, জিটু স্যার আমাদের সাথে ছিলেন। আমরা সারাদিন দোয়ারত অবস্থায় ছিলাম। পরবর্তী সময়ে 26 তারিখে কে বা কার নির্দেশে আর্মির অফিসাররা একযুগে আমাদের ইউনিট ত্যাগ করে চলে যান। আমরা তখন শুনতে পারলাম যে সেনাবাহিনী আমাদের আক্রমণ করতে আসবে। যখন এই কথা শুনতে পারলাম, আমাদের পরিবার ইউনিটের ভিতর ছিল। আমাদের বউ বাচ্চাদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা একটা নিরাপত্তাকালীন অবস্থানে যাই। এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তার পূর্বেই আমরা অস্ত্র, যার অস্ত্র নিজ নিজ দায়িত্বে ছিল, আমরা আমাদের অস্ত্র যাতে হারিয়ে না যায় এই জন্য পরবর্তীতে আমরা অস্ত্রগুলো জমা দিয়ে দিই। আমাদের ইউনিটে কোনো প্রকার ক্ষতি সাধন হয় নাই। 1 মাস তদন্ত করার পরে আমাদের সেক্টরে জিটু সাহেব বলছেন জনগণের চলাচলের উপর কোনো বিঘ্ন হয় নাই, এবং একটা বাজার ছিল, বাজার যথারীতি খোলা ছিল এবং বাজারে বেচাকেনা সঠিক ছিল। পরবর্তীতে আমার উপর অভিযোগ আনা হয় আমি নাকি বাজারে দোকানপাট বন্ধ করেছি। তখন আমি যখন মেসেজটা দেখাইলাম যে স্যারে তো মেসেজ দিচ্ছে, তারা এটা মানে নাই। মূলত তারা সুপরিকল্পিতভাবে শেখ হাসিনার নির্দেশেই একটা তদন্ত করে যারা আওয়ামী লীগের মনোভাব পোষণ করে না বা সে চাকরিতে আসার আগে যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল না, এই সকল লোকজনকে একটা কুটার ভিত্তিতে গণহারে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তারের পূর্বে আমাদেরকে বলা হয় সাক্ষী হওয়ার জন্য। আমরা বলি ঘটনা কিছু হয় নাই। আমি বলছি আমি পারবো না সাক্ষী দিতে।
ঘটনার পূর্বে আমাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়, বিডিআরের কোনো বিদ্রোহ কাজে গ্রেপ্তার করা হয় না। পরবর্তী সময় আমার ওয়াইফ আমার ভাইকে নিয়ে চাপ দেওয়া হয়, স্বীকারোক্তি দেওয়ার জন্য আমরা দেই নাই, এই জন্য রাগান্বিতভাবে ওনারা আমাকে 6 বছর জেল দেয়। বিচার ব্যবস্থা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, আপনারা জানেন একজন সাক্ষী যখন সাক্ষী দেয় আসামির বিরুদ্ধে, সে দাঁড়ায় থেকে সাক্ষী দেয় এবং আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষের আইনজীবী থাকে। আমাদের ছিল আমরা আসামি পক্ষ আইনজীবী নিয়োগ করতে পারবো, বাট আইনজীবী আদালতে কথা বলতে পারবে না। পৃথিবীর কোনো বিচার ব্যবস্থা এটা নাই। সাক্ষীরা দেখে দেখে সাক্ষী দিছে। তখন আমি মাননীয় আদালতের কাছে বলছিলাম যে আমাকে LLB পাস করতে দেন, আমার জেরাটা কে করবে। এই হলো বিচার ব্যবস্থা, মূলত এটা কোনো বিচার ব্যবস্থা না। আর সর্বশেষ আপনাদের অবগতির জন্য আমি আর একটা কথা বলছি, নতুন আইন করে তো আমাদের বিচার করা হয়েছে। বিডিআর বিদ্রোহের একটা সংজ্ঞা আছে, আমি সংজ্ঞাটা আপনাদের সামনে বলতেছি, যদিও বাবা এটা বিদ্রোহ না। বিডিআর বিদ্রোহের সংজ্ঞা আছে, কোথাও যদি কোনো বিদ্রোহ হয়, যে সকল সৈনিক বিদ্রোহে অংশগ্রহণ করবে, যারা বিদ্রোহ প্রত্যক্ষ করবে, এমনকি যারা ছুটিতে থাকবে, সবাই এটার এফেক্টেড হবে। আমার প্রশ্ন হলো, যদি বিদ্রোহ হয়ে থাকে, আমরা যদি জেল কেটে থাকি, তাহলে ওই দিন যারা ইউনিটে হাজির ছিল বা বাংলাদেশ রাইফেলসে যত সকল লোক হাজির ছিল, কেউ তো চাকরিতে থাকার কথা না। তাহলে আমাদের উপরে কেন এই অত্যাচারটা করা হলো? এখন যেহেতু সরকার বলেছে এটা হত্যাকাণ্ডের ঘটনা, আর আমাকে যেহেতু বিদ্রোহ অভিযোগের সাজা দেওয়া হয়েছে, তাই সাডেনলিভাবে এই অভিযোগটা থাকে না। এই জন্যই আমরা চাকরিতে পুনর্বহালের দাবি করছি এবং আমাদের এটা ন্যায়সঙ্গত দাবি। আমাদের এটা দেশের জনগণও আমাদের সাথে আছে। আপনি বাড়িতে গেলে একদম একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই বলে যে আপনারা পাবেন। ওনারা সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি আমাদের চাকরি ফেরত দেওয়ার জন্য। আমি আরেকটা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, সরকার যদি মনে করে জনগণ আমাদের সাথে নাই, তাহলে গণভোট দেওয়া হোক। যদি গণভোটে আমরা চাকরিতে হেরে যাই, গণভোট দেওয়া হোক যে বিডিআরের চাকরি ফেরত দেওয়া হোক, পক্ষে হ্যাঁ না ভোট দেওয়া হোক। আমরা অবশ্যই শতকরা 90% লোকের, আওয়ামী লীগ 200 ছাড়া 90% লোকের ভোটে আমরা আমাদের দাবিটা আদায় করতে পারবো।